অগ্নি পরীক্ষা পর্ব ৫। এরপর সবাই মিলে ব্রেকফাস্ট করে তারপর অনু কোমর বেঁধে লেগে পড়ে রান্নায়। তবে ওর অবস্থা নাজেহাল, আর সেই দেখে রাজ, মিঠি, রীনা দেবী আর মায়াদি হেসেই যাচ্ছে, আর ওদের হাসি দেখে অনু রেগে যাচ্ছে। রীনা দেবী অনেকবার বলেছেন যে উনি অন্তত একবার হেল্প করুন, কিন্তু অনুর এত জেদ যে রান্না ও একাই করবে আর মায়াদি সবজি কেটে দেবে। তবে রীনা দেবী আজ সকাল থেকেই লক্ষ্য করেছেন রাজের মুখের হাসিটা, যেটা অঞ্জলি চলে যাওয়ার পর একেবারেই মিলিয়ে গিয়েছিল, সেটা যেন আবার ফিরে এসেছে। ছেলেকে খুশি দেখে রীনা দেবী মনে করলেন রাজকে একটু একা ছেড়ে দেওয়া উচিত এখন এখানে। তাই রীনা দেবী বললেন, আমার হেল্প যখন তুই নিবি না, আমি আর বসে থেকে কি করব? যাই, আমি ঘরে যাই। হ্যাঁ, সেটাই ভালো মণিমা, তুমি আজ বরং রেস্ট নাও, আমি সব সামলে নেব। আচ্ছা, ঠিক আছে। আয় মায়া, তুই দাঁড়িয়ে আর কি করবি? আয়, সব সবজি তো কাটা হয়ে গেছে, আমার সাথে ঘরে চল, অনেক কাজ আছে। আয় আমার সাথে আয়, ওরা বাপ মেয়ে মিলে ওইসব রান্না বান্না দেখুক। অনু সারা মুখে হলুদ মেখে একাকার করেছে, কোনো মতে কাতলা মাছগুলোকে ভেজে একটা বাটিতে তুলছে, তাও গ্যাস ওভেন থেকে দুহাত দূরে দাঁড়িয়ে। মিঠি বলল, ও মিষ্টি, তোমার তো সারা কপালে মুখে হলুদ লেগে গেছে। তোমার মিষ্টি আজকে ঝাল হয়ে গেছে মিঠি। বেশি কথা বললে না, বাপ মেয়ে দুজনকেই আমি খুন্তি পেটা করব। আমি পাগল হয়ে যাচ্ছি, আর দুজনে মিলে আমার খিল্লি করছে, ভালো লাগে না। অনু নিজের ওড়না দিয়ে কপালের ঘাম মুছতে গিয়ে কোনোভাবে চোখে হাত লেগে গেল, আর অনু চিৎকার করতে থাকে। অনু চিৎকার করাতে রাজ অনুর কাছে ছুটে যায়। কি হলো আবার, চিৎকার করছো কেন? বাবা, উফ, চোখটা কি জ্বলছে। কিছুক্ষণ আগে বাটি থেকে কুচনো লঙ্কা হাত দিয়ে তুলে কড়াইতে দিয়েছিলাম, তারপর হাতটা ধুয়েছিলাম, কিন্তু বাবা এখন চোখে হাত লাগতেই কি জ্বলছে বাবা। আরে ঠিক আছে, থামুন, অনেক হয়েছে আপনার রান্না। উফ বাবা রে। এরপর রাজ অনুকে নিজের হাত দিয়ে বুকের এক সাইডে ধরে বেসিনের কাছে নিয়ে গিয়ে ভালো করে ওর চোখে মুখে জল দিয়ে দেয়। তারপর অনুকে নিজের দিকে ঘুরিয়ে একটা হাত অনুর ঘাড়ে রাখতে অনু রাজের স্পর্শে শিহরিত হয়ে রাজের টি শার্টটা দুহাতে চেপে ধরে। রাজ আর এক হাতে একটা পরিষ্কার কাপড় দিয়ে ওর মুখটা যত্ন করে পরিষ্কার করিয়ে দেয়, আর অনু এক দৃষ্টে রাজের মুখের দিকে তাকিয়ে থাকে। অনুর মুখ পরিষ্কার করে রাজ যখন দেখে অনু ওর মুখের দিকে চেয়ে আছে, তখন একটু গলা খুক করতে অনু লজ্জা পেয়ে রাজের থেকে দূরে সরে যায়। বলছি, যেটা পারেন না সেটা একা দায়িত্ব নিয়ে করার কি দরকার? মা তো বলল মা আপনাদের সঙ্গে থাকবে, তো সেটা কি ভালো লাগলো না নাকি? আসলে মণিমা তো বাড়ির সব কাজ করে আর আমি বসে থাকি, তাই ভাবলাম আজ আমার কলেজ ছুটি আর কোচিং ক্লাসও নেই, তাই আজকে নিজের হাতেই একটু রান্না করি। মণিমা হেল্প করলে কি আর তার রেস্ট হতো? তো কি রান্না করবেন শুনি? এই তো এই ভাত, শুক্তো ডাল, আলু ভাজা, পটল পোস্ত, কাতলা মাছ, মাটন কষা আর চাটনি। হে ঈশ্বর, রান্নার জানেন না, আবার এইসব রান্না করবেন আপনি? আমি সব করতে পারবো ইউটিউব দেখে। সব বিষয় শুধু পাকামি। ইউটিউবে রান্না শেখানো হয়, ইউটিউব দেখে ওই হাতা খুন্তি কড়াই ধরা শেখানো যায় না। অনু চুপ করে তাকিয়ে থাকে। পরে নিজে করবেন, আজ এত রান্না একা করতে হবে না। কিন্তু বড় মুখ করে মণিমাকে আমি রেস্ট নিতে পাঠালাম, এখন আবার ডাকবো? ঠিক আছে, তো বড় মুখ করে যখন মণিমাকে ঘরে পাঠিয়েছেন, তখন মুখ বন্ধ করে আমি যেটা বলছি সেটাই করুন, ঘরে গিয়ে যান। এমনভাবে বলছেন যেন আমি যখন হোস্টেলে থাকতাম তখন আপনি গিয়ে রান্না করে দিয়ে আসতেন। অনু মুখ বেঁকিয়ে তাকিয়ে থাকে। এরপর রাত যেভাবে সব বলছে অনু সেইভাবেই কাজ করছে। আবার কখনো অনুর একদম কাছে এসে অনুকে বলল এক হাতে খুন্তি ধরতে, আর এক হাতে সাঁড়াশি দিয়ে কড়াইটা চেপে ধরে রান্না করতে।
অনুকে ভয় পেতে দেখে অনুর একদম পিছনে এসে এক হাত অনুর সাঁড়াশি ধরা হাতের উপর আর এক হাত অনুর খুন্তি ধরা হাতের উপর শক্ত করে রেখে অনুকে আগুনের কাছে থাকার সাহস দিচ্ছে, নিজে হাতে ধরে রান্না শিখিয়ে দিচ্ছে। আর অনু চুপ করে রাজ যেভাবে বলছে সেভাবে করছে। আর রাজ মিঠিকে রান্নাঘরে স্ল্যাবের উপর বসিয়ে দিয়েছিল, আর সেখানে বসে মিঠি হাততালি দিচ্ছে যে আজ ওর পাপা আর মিষ্টি একসঙ্গে রান্না করছে। আর রীনা দেবী নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে আড়াল থেকে সব দেখছেন আর মনে মনে হাসছেন। দুজনে মিলে সব রান্না শেষ করে ঘরের দিকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর একসাথে লাঞ্চ করতে বসে সবাই। অনু নিজের হাতে আজ মিঠিকে খাওয়াচ্ছে। রীনা দেবী বললেন, বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। শুক্তোটা খুব ভালো হয়েছে রে অনু। আমি একা কিছুই করতে পারিনি মণিমা, রাজদীপবাবু আমাকে হেল্প করেছেন। উনি আমাকে নিজে দাঁড়িয়ে থেকে সব শিখিয়ে দিয়েছেন। এবারে মিঠি বলে ওঠে, ঠাম্মু, তুমি জানো পাপা যেমন আমাকে কোলে বসিয়ে আমার হাতে পেন্সিল দিয়ে তারপর নিজে আমার হাত ধরে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করায়, মিষ্টিকেও অমন করে হাত ধরে রান্না শিখিয়েছে। মেয়ের কথা শুনে খেতে খেতে রাজ বিষম খায়। অনু লজ্জায় মাথা নিচু করে নেয়। আর ছেলের যা অবস্থা তাই দেখে সমস্ত রিয়াকশন পেটের মধ্যে চেপে রীনা দেবী এক গ্লাস জল খেয়ে ছেলের দিকে এগিয়ে দিল। রাত জল খেয়ে মাথা নিচু করে আবার খাবার খেতে থাকে, আর অনুও মিঠিকে খাইয়ে দিতে থাকে। মিঠি বলল, খুব সুন্দর হয়েছে মিষ্টি। তাই? শোনো মিষ্টি, পাপা আমাকে হোমওয়ার্ক করিয়ে দেওয়ার পরে স্কুলের মিস যখন আমাকে গুড গার্ল বলে, তখন আমি বাড়ি এসে পাপাকে জড়িয়ে গালে কিসি দিই। তাই আজ পাপা তোমাকে হেল্প করেছে আর তুমি খুব সুন্দর রান্না করেছো, তাই তুমিও কিন্তু পাপাকে জড়িয়ে ধরে কিসি দেবে, না হলে কিন্তু আমার পাপা কষ্ট পাবে। রাজ আর অনু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। মিঠি, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো আজকাল। আমি কিন্তু এবার তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবো। তুমি তো বলেছো আমি কিসি না দিলে তোমার মন কেমন করে, কষ্ট হয়। উফ মিঠি, আর একটা বাজে কথা বললে কিন্তু খুব রেগে যাব আমি। মায়াদি মিঠিকে নিয়ে ঘরে চলে যায়। মিঠির অভিমান হয়েছে, তাই অনুও কোনো রকমের লাঞ্চ কমপ্লিট করে মায়াদির কাছ থেকে মিঠিকে নিয়ে নিজের ঘরে চলে যায়। তারপর মিঠিকে পাশে শুইয়ে ও নিজেও মিঠির পাশে শুয়ে মাথার চুলে হাত বুলিয়ে মিঠিকে গল্প শোনায়। মিঠি বলে, তুমি খুব ভালো মিষ্টি, তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি চলে গেলে আমি কিন্তু খুব কান্না করব। আপাতত আমি এখন আছি, তবে একদিন তো আমাকে চলে যেতে হবে মিঠি। তুমি তো গুড গার্ল, তাই তুমি কান্না করবে না। তুমি কান্না করলে তোমার মিষ্টির কষ্ট হবে না বলো? না, আমি কান্না করব। আচ্ছা বাবা, এখন তো আমি আছি, এখন কাঁদলে আমি কিন্তু আর গল্প বলবো না। ওকে ওকে, আমি আর কাঁদবো না, তবে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। রাজ দরজায় দাঁড়িয়ে এতক্ষণ ধরে সব দেখছিল আর শুনছিল। এবার বলল, মিঠি সোনা, ও আমার মিঠি সোনা, পাপা তো সরি বলছে, এখনো আমার মিঠি সোনা অভিমান করে থাকবে? মিঠি অনুর পাশ থেকে উঠে বলল, আমি সরি অ্যাকসেপ্ট করব না। পাপা কিন্তু সত্যি সত্যি সরি চাইছে। বেশ, তাহলে আমাকে আর মিষ্টিকে তুমি স্টোরি শোনাও। ঠিক আছে, শোনাবো। এরপর রাজ অনুর বিছানায় হেলান দিয়ে মিঠিকে কোলের মধ্যে নিয়ে গল্প শোনায়। আর বিছানাতেই, তবে রাজের থেকে একটু দূরে বসে অনু দেখছে রাজ আর মিঠিকে। একটা সময় গল্প শুনতে শুনতে মিঠি ঘুমিয়ে পড়ে। রাজ দেখে অনু এক দৃষ্টে ওদের দুজনকে দেখছে, আর অনুর চোখটা ভিজে গেছে। কি দেখছেন অনন্যা? আপনাদের দুজনকে।
কি সুন্দর বন্ডিং আপনাদের। মিঠি খুব ভালো মেয়ে, আর আপনিও খুব ভালো বাবা একজন। আপনার নিজের পরিবারের কথা মনে পড়ছে, তাই না? মনে পড়ে আর কি হবে বলুন, এই পৃথিবীতে তো আর আমার নিজের বলতে কেউ নেই। তবে আপনাদের দেখে ভাবছিলাম আমার মা মারা যাওয়ার পর আমার বাবাও হয়তো এইভাবে আমাকে ভালোবাসতো, আগলে রাখতো। তবে মিথ্যে বলবো না, আমার তো নিজের বাবা মায়ের কথা মনে পড়ে না। তবে বাপি আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করত। মা আর দাদাভাই কখনো আমাকে ভালোবাসেনি, মা কখনো আমাকে কাছেও ডাকেনি। আমার ভালো মন্দ খেয়াল পিসিমণি রাখত। জানেন, ভাইফোঁটা রাখিতে দাদাভাইকে ফোঁটা দিতাম, রাখি পরাতাম। তবে আমি বুঝতে পারতাম জোর করে, আন্তরিকভাবে কখনো আমাকেও কাছে ডাকেনি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমারই দোষ সব, তাই আমার সাথে এমন হয়েছে। তবে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? আপনি আমাকে আশ্রয় না দিলে হয়তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত। আর আজ নিজের হাতে আমাকে রান্না শেখালেন, তার জন্য। আমি তো আপনাকে আগেই বলেছিলাম অনন্যা, যে আমি আপনার সঙ্গে আপনার জীবন সাজিয়ে দিতে সবসময় আপনার সঙ্গে থাকব। আর আপনি আজ কলেজে পড়াচ্ছেন, আবার টিউশন পড়াচ্ছেন, মিঠির যত্ন করেন, আবার আজ নিজে থেকে বললেন রান্না করবেন। আপনার মনের সঙ্গে সঙ্গে জীবনের এই পরিবর্তনে যদি আপনার পাশে না থাকি, তাহলে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে খুব ছোট হয়ে যাব আমি। অনু শুধু তাকিয়ে আছে। রাজ আবার বলল, আমি জানি আজ আপনি নিজেকে যতই কাজের মধ্যে ব্যস্ত রাখুন, সব হারিয়ে একাকিত্ব আপনাকে বড়ই কষ্ট দেয়। একাকিত্বের যন্ত্রণা আমি জানি কেমন হয়। তবে অনন্যা, আমার কাছে আমার মেয়ে আছে, মা আছে, আপনার কাছে কেউ নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি একদিন আপনার জীবনে ঠিক কেউ আসবে, যার ভালোবাসার 7টি রঙে আপনার জীবন সেজে উঠবে। অনু রাজের কথা শুনে মৃদু হাসে। রাজ আবার বলে, সেদিন মনে থাকবে তো আমাদের কথা? আপনাদের কথা আমি কখনোই ভুলতে পারবো না রাজদীপবাবু। জীবনের শেষ দিনেও আপনাদের কথা খুব মনে পড়বে। যেখানেই থাকি আপনাদের কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। দুদিন পর অনু কলেজ থেকে বের হয়ে কোচিং ক্লাসে পড়াতে গেছিল। অনু আর ওর কলেজের আর একজন প্রফেসর সায়নিধি, সেও এই সেন্টারেই পড়ায়। দুজনেই পড়ানো শেষ করে বাড়ি ফেরার জন্য গাড়ি ধরবে বলে হাঁটছে বড় রাস্তার দিকে। সায়নিধি বলল, জানিস তো অনন্যা, আমাদের সকলেরই খুব ভালো লাগছে যে তুই নিজেকে বদলে ফেলেছিস। আগে তোকে কলেজে দেখে খুব খারাপ লাগতো। তুই এত ভালো স্টুডেন্ট, তবে নিজের ব্যবহার আর অহংকার বোধের জন্য সবার কাছে খারাপ হয়ে যেতিস। এইসব কথা আর মনে নাই বা করালে, এখন এইসব কথা ভাবলে নিজেরই লজ্জা লাগে গো। অনেক ভুল করেছি আমি, অনেক অপরাধ করেছি। আমি জানি হয়তো আমি ক্ষমার যোগ্য নই। নিজের জীবনের প্রতিটা পদক্ষেপে আজ আমি বুঝেছি কত অন্যায়, কত বাজে ব্যবহার আমি করেছি সবার সাথে। আজ যে তুই তোর ভুল বুঝতে পেরেছিস, সেটাই অনেক অনু। দেখবি একদিন তুই খুব সুখী হবি। তা তোর যে এমন হঠাৎ করে অজানা অচেনা একজনের সাথে বিয়ে হলো, সে এখন সব ঠিক আছে তো তাহলে? আমি ভালো আছি গো সায়নিধি। তা তোর হাজবেন্ড কি করেন? না মানে আসলে আমার হাজবেন্ড মানে সায়নিধি, ও কাজের সূত্রে না দিল্লিতে থাকে। তা তুই এখন এখানে একা, মানে শ্বশুর বাড়িতে আছিস? না মানে আপাতত একজন পরিচিত বন্ধুর বাড়িতে আছি। আমার নিজের তো কেউ নেই গো। আমার হাজবেন্ড সব গুছিয়ে নিক, তারপর আমাকে নিয়ে যাবে বলেছে। এরই মধ্যে একটা অটো পেয়ে যাওয়াতে সায়নিধি উঠে পড়ল। অনু একা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ও বাড়ি ফিরবে, কিন্তু ওদিকে যাওয়ার
একটা অটোও পাচ্ছে না। তারপর সারাদিন কলেজ, কোচিং ইনস্টিটিউট সব সামলে ফোনটাও চার্জ দিতে পারেনি, তাই ক্যাব বুক করতেও পারে না। কখন যে একটা অটো বাস পাবে সেই আশায় অনু বসে রইল। অনু বাস স্ট্যান্ডের একটা বেঞ্চে বসে ভাবছে, আমি সেই অনন্যা যে কিনা কোনোদিন এসি গাড়ি ছাড়া বের হইনি, বাসে ট্রামে চলা মানুষকে তার যোগ্য সম্মান দিইনি, যখন যা প্রয়োজন বাপির কাছে আবদার করেছি, বন্ধুদের সাথে পার্টি, আনন্দ, হইহুল্লোড় করে কত টাকা উড়িয়েছি। আজ আমি সেই অনন্যা, নিজে রোজগার করি, কলেজে পড়ি। 1 বছর পর নিজের মাথা গোজার আশ্রয় খুঁজতে হবে, তাই টাকার প্রয়োজন। কলেজ শেষ করে আবার টিউশন পড়াই। এই আমার কাছে একটা সময় টাকার মূল্য ছিল না। কলেজ বেশিরভাগ সময়টা, যেদিন আমার জীবন আমি সাজাতে পারবো, সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আর সত্যি তো, আজ এই রকমভাবে বাসে, ট্রামে, অটোয় চলাফেরা করতে, মিঠির সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। এই জন্যই হয়তো সবাই বলে বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায়। তবে আমার জীবন, আমার বিয়েটা কি সত্যি হয়েছে বুঝতে পারি না। তাই হয়তো সিঁদুরটা চুলের আড়ালে পরি। চেনা পরিচিত সবাইকে তো মিথ্যে কথা বলি, যেমন আজকে সায়নের দিকে বললাম। আমি চাই না আমার সাথে ওনার নামটা জুড়ে ওনার জীবনে কোনো অসুবিধা তৈরি করতে। আমি তো ওনার জীবনের অতিথি মাত্র। আমার এসব ভাবতে নেই। আমি সত্যি জানি না বিয়ে কাকে বলে, তবু যতই মুখে অস্বীকার করি, বুঝতে পারছি একটা মায়ার বাঁধনে আমি জড়িয়ে যাচ্ছি। নিজের তো কেউ নেই, যারা ছিল তারাও আজ পর। তাই বড্ড মায়া পড়ে গেছে। মণিমা, মিঠি আর হয়তো। এই সব বসে বসে ভাবছিল, ঠিক তখনই 3-4টে বখাটে ছেলে অনুর কাছে এলো। প্রথম ছেলে বলল, কি বাবা সুন্দরী, কারোর জন্য অপেক্ষা করছো? তৃতীয় ছেলেটা বলল, সে আর আসবে না, তাই আর অপেক্ষা করে লাভ নেই, এ দেখো আমরা এসেছি তো। অনু বলল, তোমরা কারা? আমাকে কেন বিরক্ত করছো? দ্বিতীয় ছেলেটা বলল, তোমার সাথে একটু গল্প করব, আমরা সবাই মিলে এই সুখ দুঃখের গল্প টল্প একটু হবে, হ্যাঁ? চতুর্থ ছেলেটা বলল, এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আর কি গল্প হয় সুন্দরী, চলো আমার ঘরে চলো, ওখানেই আমরা আরাম করে বসে গল্প করব, হ্যাঁ কি? হ্যাঁ, আমি কিন্তু এবার চিৎকার করব বলে দিলাম। তোমার চিৎকারে এখানে আর কেউ আসবে না সুন্দরী, এখানে কেউ নেই, তাই ভালোই ভালোই আমাদের সঙ্গে চলো, মজার মজার গল্প হবে, হ্যাঁ আনন্দ হবে। এই বলে দুটো ছেলে অনুর 2 হাত ধরতে গেলে অনু সপাটে এক চড় মারে একজনকে। দ্বিতীয় ছেলেটা বলল, এত বড় সাহস গায়ে হাত তুললি, আজ তোর কপালে দুঃখ আছে, এই ধর ওকে। ছেলেগুলো অনুর হাত আবার চেপে ধরে। অনু একা কিছু করে উঠতে পারছে না, ঠিক তখনই ওখানে রাজ এলো। কোনো মতে ওদের ওখান থেকে অনুকে ছাড়ায়, যেটা শুধু মুখের ভাষায় হয় না, কয়েকটা কিল ঘুষি দিলে ছেলেগুলো সেখান থেকে পালায়। রাজ বলে, আপনাকে বলেছিলাম না আপনি যে কদিন কোচিং ক্লাস থাকবে ক্যাবে চলে যেতে, এই রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট খুব কম। আসলে মোবাইলের চার্জটা শেষ, কিন্তু আপনি এখানে কি করে এলেন? আরে মা আমাকে ফোন করে বলল যে আপনার মোবাইলে সুইচ অফ, এখনো বাড়ি ফেরেননি, তাই দেখতে এলাম। আপনি না আসলে আজকে যে কি হতো। আমি ক্যাব বুক করে দিচ্ছি। রাজ ক্যাব বুক করলো। অনু বলল, আচ্ছা আপনি তো বাড়ি ফিরবেন, মানে আমি যদি আপনার সাথে যাই খুব অসুবিধা হবে, মানে বলছি ওরা যদি আবার আসে। কিছু মনে করবেন না অনন্যা, আমি এই বুলেটে আপনাকে লিফট দিতে পারবো না। আমার আর অঞ্জুর বিয়ের পর আমার প্রথম 2টো ইভেন্টের লাভের টাকা আর অঞ্জুর নিজের কিছু জমানো টাকা দিয়ে ও নিজেই পছন্দ করে এটা কিনে দিয়েছিল।
ও কিনে দিয়েছিল, কিন্তু নিজে 1-2বারের বেশি এই গাড়িতে ওঠেনি, কারণ জানতে পেরেছিলাম পরে যে ও প্রেগন্যান্ট। ও চলে যাওয়ার পর মিঠি আর মা ছাড়া কখনো আমি আমার বুলেটে কাউকে বসাই না। আর আপনার কোনো ভয় নেই, আপনি ক্যাবে যান, আমি পিছনেই আছি। এরই মধ্যে ক্যাব চলে এলো। অনু কোনো কথা না বাড়িয়ে ক্যাবে উঠে গেল। ক্যাবে বসে জানলা দিয়ে আলোয় সাজানো শহরটা বড় যেন ঝাপসা হয়ে আসছিল অনুর কাছে। অনু নিজের চোখটা মুছে ব্যাকসিটে নিজের মাথাটা হেলিয়ে দিল। মাঝে মাঝে অনুর মনটা বড্ড খারাপ হতে থাকে, কিন্তু কেন সেটাও জানে না। এমনই একদিন ঘর অন্ধকার করে চুপচাপ বসে আছে। রীনা দেবী এসে বললেন, কি রে অনু, কি হয়েছে তোর? আজ এত চুপচাপ হয়ে আছিস? কিছু না মণিমা, এমনি ভালো লাগছে না। সবাইকে ছেড়ে এসে তোর খুব কষ্ট হয় না রে এই বাড়িতে? আমি আগে কখনো এত ভালোবাসা পাইনি গো। পাপি ছাড়া কেউ আমাকে এত ভালোবাসেনি কোনোদিন। প্রথম প্রথম এখানে এসে আমার কষ্ট হলেও মায়ের মতো তোমার স্নেহ ভালোবাসা পেয়েছি। একজন বন্ধু অভিভাবকের মতো রাজদীপবাবু সবসময়ই পাশে থেকেছেন, আর মিঠি তো আছেই। তোমরা সকলে খুব ভালো। আমি খুব লাকি জানো যে জীবনে চলার পথে তোমাদের সাথে দেখা হলো আমার। একদিন তো আমাকে চলে যেতেই হবে, তবে কোনো দিন আমি তোমাদের কাউকে ভুলতে পারবো না গো। তোর জীবনে বদল এলো, তবে সেই বদল যদি আরও একটু আগে আসতো তাহলে হয়তো আজ তোকে এত কষ্ট পেতে হতো না। জানো মণিমা, আমি আগে এরকম ছিলাম না গো। একাকিত্ব আমার সব সময়ের সঙ্গী ছিল। তবে ছোটবেলায় পড়াশোনা করেছি বড় লোকেদের স্কুলে, তাই সেখানে তো অহংকার দেখানোর মতো কিছু ছিল না। আর স্কুলের বাইরে তেমন নিজের কোনো বন্ধুও ছিল না আমার। সবসময় নিজের পড়াশোনা আর নাচ নিয়ে থাকতাম। তবে আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন কোচিং ক্লাসে আমার একটা বন্ধু হয়। ওর নাম রোহিত। ওর পারিবারিক অবস্থা সচ্ছল ছিল না। রোহিত আমার স্কুলে পড়তো না জানো, অন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। ওর বাবা মা ওকে খুব কষ্ট করেই পড়াতো। খুব ভালো বন্ধুত্ব হয় আমাদের। আর আমি যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম তাই ওকে খুব হেল্প করতাম। তারপর তারপর ওকে নোটস দিতাম, নিজের টাকায় জেরক্স করে বা প্রিন্ট আউট বের করে দিতাম। কখনো কখনো ওর বাড়িতে গিয়ে ওকে পড়া বুঝিয়ে দিতাম। রোহিতও আমার খুব কেয়ার করতো জানো। একটা সময় আমি ফিল করলাম আই এম ইন লাভ উইথ রোহিত, তবে কখনো মুখে বলিনি। ভেবেছিলাম হয়তো রোহিতও আমার জন্য সেই একই ফিল করে, একদিনও নিশ্চয়ই নিজের মুখে বলবে। এরপর ফাইনাল ইয়ারের পরীক্ষা চলে আসলো আর আমরা মন দিয়ে পড়াশোনা করলাম। পরীক্ষা শেষ হলো, আর পরীক্ষা দুজনেরই খুব ভালো হলো। পরীক্ষা শেষ হতেই রোহিত আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। একদিন ফোন করে ওকে অনেক অনুরোধ করি আমি দেখা করার। নিজের লাজ লজ্জা ভুলে নিজেই আমার মনের সব অনুভূতি ওকে আমি বলে দিই। আর সেদিন ও আমাকে আঘাত করেছিল মণিমা। রোহিত বলেছিল ও শুধু আমার সাথে বন্ধুত্বের নাটক করেছে। আমি ভালো স্টুডেন্ট হওয়ার সুবাদে আমার থেকে ভালো স্কুলের নোটস, আমার অন্যান্য কোচিংয়ের নোটস এইসব নেওয়ার জন্য। তাছাড়া আমার প্রতি আর ওর কোনো আগ্রহ নেই। আমি 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 জানি আমি জানি না মণিমা ও কেন এরকম করলো। আর ও কি বললো জানো মণিমা? বলল আমি যেন ওকে আর কখনো বিরক্ত না করি। মন খারাপ করিস না মা, জানবি এই পৃথিবীতে যা হয় সব ভালোর জন্য হয়। সেই থেকেই আমি গরিব বা মধ্যবিত্তদের ঘৃণা করতে শুরু করলাম, শুধু একজন ছাড়া। সে মধ্যবিত্ত হলেও কখনো কোনোদিন তাকে ঘৃণা করতে পারিনি। কে সে? আছে একজন, ও কলকাতায় আসলে তোমার সাথে আলাপ করিয়ে দেব। ও এখন ব্যাঙ্গালোরে আছে, আর আমার থেকে বয়সে একটু বড়, তবে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো। সব থেকে কাছের মানুষ, যাকে আমি ভরসা করে সব কিছু বলতে পারি। আমার লাইফে এত কিছু ঘটে গেল, আর ওই শয়তানটা দেখো দেখা নেই।
ফোনটাও সুইচ অফ করে রেখেছে। নির্ঘাত কোনো সেমিনারে বিদেশে গেছে। তবে আমি জানি ও ঠিক আমার কাছে ফিরে আসবে। এমন সময় মিঠি বলে উঠল, মিষ্টি, তোমার মন খারাপ? দেখো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি পাপার সাথে গিয়ে। অনু চোখ মুছে তাকিয়ে দেখে দরজার সামনে রাজ দাঁড়িয়ে, আর ওর কোলে মিঠি। মিঠি বলল, আর মন খারাপ করবে না কিন্তু, তাহলে আমি আইসক্রিম দেব না তোমাকে। আচ্ছা পাকা বুড়ি, আর মন খারাপ করব না আমি। আসো, তোমাকে আমি খাইয়ে দিই। রাজ মিঠিকে নিয়ে অনুর কাছে এলো। সেই দেখে রীনা দেবী বললেন, তোরা কথা বল, আমি রাতের রান্নাটা দেখি। সব মধ্যবিত্ত মানুষ খারাপ হয় না অনন্যা, তাই কোনো একজনকে দিয়ে সকলের বিচার করা উচিত নয়। অনন্যা চুপ করে আছে দেখে রাজ আবার বলল, 1 বছর সময় লাগবে আমাদের এই মিথ্যে সম্পর্কটা থেকে বের হতে হবে। তবে এই নয় যে 1 বছর পরেও আমাদের কোনো সম্পর্ক থাকবে না। একজন ভালো বন্ধু হয়ে সবসময় আমি আপনার সঙ্গে থাকতে চাই, সেই অনুমতি যদি আপনি আমাকে দেন। অনুকে রাজের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে সে আবার বলে, কি হলো বলুন, দেবেন আপনার বন্ধু হওয়ার অধিকার? দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত শুনি? আমি বয়সে আপনার থেকে ছোট, আর সম্মানে এমন কোনো কেটাও নই। তাই আপনি ছেড়ে তুমি করে বললে তবে বন্ধুত্ব করতে পারি। বেশ, তাই হবে। তবে আমার নামের সঙ্গে ওই বাবু আর আপনিটাও আপনাকে ছাড়তে হবে কিন্তু। আচ্ছা, চেষ্টা করব। মিঠি এমন সময় চিৎকার করে বলে উঠল, কি মজা, কি মজা, মিষ্টি আর পাপার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কাল একটু সময় দেওয়া যাবে? কেন বলুন তো? দরকার আছে। কাল দুপুরে ফোন করে বলে দেব, আপনি মিঠিকে নিয়ে চলে যাবেন। রাজ একটু মনক্ষুণ্ণ হলো। সেই দেখে অনু আবার বলল, না মানে, তুমি মিঠিকে সাথে করে নিয়ে যেও। ঠিক আছে, এবার দয়া করে আইসক্রিমটা খেয়ে নাও। তোমার মন খারাপ দেখে মিঠি আমাকে বলল, পাপা চলো মিষ্টির জন্য আইসক্রিম কিনে নিয়ে আসি। ও মিষ্টি, মিষ্টি, আমাকে খাইয়ে দাও। আমি একা খেলে তো সারা মুখে লাগিয়ে ফেলি। এই তো দিচ্ছি পাকা বুড়ি। অনু মিঠিকে কোলের মধ্যে বসে খাওয়াচ্ছে, আর রাজ ওদের দুজনকে দেখছে আর হাসছে। পরদিন রাজ আর মিঠি দুজন মিলে রাজারহাট সিটি সেন্টার 2-এ গেল। ওখানেই ফুড কোর্টে অপেক্ষা করছে অনু। সেখানেই গেল রাজ মিঠিকে নিয়ে। রাজ বলল, তো ম্যাডাম বলুন, এখানে ডাকার কারণ কি? কারণ আমি শপিং করব। শপিং করবে তো আমার থেকে কার্ডটা চেয়ে নিলেও তো হতো, তো আমাকে ডাকার কি আছে? বড্ড বেশি কথা বলো। আজ আমি সবার জন্য শপিং করব, তাই আসতে বললাম। বাবা, তো হঠাৎ কোন আনন্দে? আজ আমি কলেজ থেকে প্রথম স্যালারি পেয়েছি, সেই আনন্দে। তাই এখন নো কথা। আমি আর আমার মিঠি সোনা এখন শপিং করব, আর তুমি আমাদের সাথে সাথে থাকবে। তা আমি কি তোমাদের হেল্পার নাকি পাহারাদার? যেটা তুমি ভাববে। অনু মিঠিকে কোলে তুলে শপিং মলের এ মাথা ও মাথা ঘুরতে থাকলো, আর মিঠির অনেকগুলো ড্রেস কিনল। আজ মিঠির আনন্দ দেখে কে? মিঠির জন্য তার মিষ্টি 6 থেকে 7খানা ড্রেস কিনল। এরপর গেল জেন্টস সেকশনে। সেখানে গিয়ে কয়েকটা টি শার্ট, ফর্মাল শার্ট, সেমি ফর্মাল শার্ট পছন্দ করল। রাজ বলল, আচ্ছা এইগুলো কার জন্যে? এই আমার চোখের সামনে একটা শরীরী ভূত দাঁড়িয়ে আছে, তার জন্য। শরীরী ভূত মানে? হ্যাঁ, এই যে আপনি কথায় কথায় এত জ্ঞান দেন, এদিকে এটাই জানেন না যে ভূত সবসময় অশরীরী হয় না, সশরীরেও অনেক সময় সামনে দাঁড়িয়ে থাকে। এই যেমন আমার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এই তুমি সোজা কথা বলতে পারো না, তাই না? না, অনন্যা তো ব্যাকা, তাই অনন্যার স্টাইলটাও ব্যাকা। তাই একদম মুখ বন্ধ রেখে যেগুলো পছন্দ করছি ট্রায়াল দিয়ে দেখে নাও। এই তুমি না বড্ড জ্বালাও আমাকে। বেশ করেছি। বন্ধুত্ব কি আমি করতে গেছিলাম? বন্ধুত্ব যখন কেউ করেছে তখন বন্ধুর জ্বালাতন তো সহ্য করতেই হবে। ঠিক আছে, দাও কি কি ট্রায়াল দিতে হবে দেখি। অনু হেসে জিনিসগুলো রাজের হাতে দিয়ে দিল, আর মিষ্টিকে কোলে নিয়েই আরও জিন্স টি শার্ট পছন্দ করল। তারপর রাজ ওগুলো ট্রায়াল দিয়ে বের হতে এগুলো হাতে ধরিয়ে দিল।
বেচারা রাজ আর কি করবে। একবার অনুর মুখের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে আবার ট্রায়াল রুমে চলে গেল। রাজ ট্রায়াল রুম থেকে বের হতে অনু বলল, সবকটা সাইজ ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবকটা নিয়ে নিচ্ছি। পছন্দটা তোমার মন্দ নয়, তাই আর কিছু বললাম না। তবে বিল পে আমি করব। এই শুনুন, সাথে এনেছি, চুপচাপ সাথে সাথে ঘুরবেন। একটা বাড়তি কথা বললে না এক ঘুষিতে মুখ ফাটিয়ে দেব। আর বিল পে আজকে আমি করব। তাহলে আমাকে আসতে বললেন কেন আজ? এ কি? ব্যাগ বইবার জন্য। এই মিঠি, তোমার মিষ্টি কিন্তু আর মিষ্টি নেই, ঝাল হয়ে গেছে। এবার থেকে ঝাল বলে ডেকো ওকে। মিঠি অনুর গলা জড়িয়ে বলল, আমার মিষ্টি খুব ভালো, আমি বললেই আমাকে কোলে নিয়ে ঘোরে। হ্যাঁ, সেই আমার ঘাড়ে আর কটা মাথা আছে বলো যে তোমার মিষ্টিকে আমি খারাপ বলবো? সবাই তো এখন মিষ্টির দলে, আমার সঙ্গে আর কে আছে? ঠিক আছে পাপা, তুমি আর কষ্ট পেও না, আমার বারবি ডল আর টেডি বিয়ারগুলো আমি তোমায় দিয়ে দেব। রাজের মুখের এক্সপ্রেশন দেখে অনু আর মিঠি হেসে ফেলে, আর রাজ ওদের দুজনের হাসি মুখ দেখে নিজেও হেসে ফেলে। মিঠি, তুমি এবার নিজের থেকে হাঁটো। অনেকক্ষণ তুমি মিষ্টির কোলে আছো, মিষ্টির তো অভ্যেস নেই, কষ্ট হবে তো। মিষ্টি, তোমার কষ্ট হচ্ছে? না সোনা, আমার একটুও কষ্ট হচ্ছে না। তবে তুমি তো এখন বড় হচ্ছ, তাই সব সময় কোলে ওঠাটা কিন্তু ঠিক নয়। আসলে মিষ্টি, আমি তো কখনো মাম্মামের কোলে উঠিনি, তাই তোমার কোলে উঠতে খুব ইচ্ছে করে। আমি আছি তো সোনা তোমার কাছে। অনু দেখল রাজের চোখটা ভিজে গেছে, তাই এক হাত দিয়ে রাজের চোখটা মুছিয়ে দিয়ে বলে, প্লিজ রাজ, প্লিজ আজকে মন খারাপ করো না। দেখো আজ মিঠি কত আনন্দ করছে, এবার তোমাকে মন খারাপ করতে দেখলে তো ওর কষ্ট হবে বলো। না মানে আসলে আমি বুঝতে পারছি রাজ, তবুও প্লিজ। ঠিক আছে, চলো। এরপর লেডিস সেকশন থেকে অনু মণিমা আর মায়াদির জন্যেও বেশ কয়েকটা শাড়ি নিল। রাজ হঠাৎ করেই দুটো সালোয়ার আর একটা কুর্তি এনে অনুর হাতে দিল। আচ্ছা, এগুলো ট্রায়াল দিয়ে দেখো তো। অনু রাজের দিকে তাকাতে তারপর রাজ বলল, আরে আমাকে পরে দেখবে, এগুলো আগে ট্রায়াল রুমে গিয়ে দেখো ঠিকঠাক আছে কিনা। মনে হয় না মন্দ লাগবে, তবুও সাইজটা একটু দেখে নাও। এরপর রাজ মিঠিকে অনুর কোল থেকে নামিয়ে অনুর গায়ে একটা হলুদ রঙের শাড়ি ফেলে ভালো করে দেখে। ঠিকই আছে, ভালোই লাগছে বেশ। আরে এগুলোর কি দরকার ছিল? এত কিছুরও তো কোনো দরকার ছিল না। তোমার যেমন ইচ্ছে হয়েছে আমাদের জন্য কিনেছো, আমারও ইচ্ছে হলো তাই তোমার জন্য কিনলাম। এরপর শপিং করে দুজনে বাইরে আসতে অনু হঠাৎই একটা মেয়েকে গিয়ে দেখে দিদি ভাই বলে চিৎকার করে এগিয়ে গেল। অনু বলল, আরে এই দিদি ভাই, তুই কেমন আছিস? আর বাড়ির সবাই, মানে বাপি, মা, পিপি, দাদা ভাই, বৌদি ভাই সবাই কেমন আছে রে? সোহিনী বলল, সবাই ভালো আছে রে মিষ্টি। তুই শ্রীকে বৌদি ভাই বললি? আমাকে ক্ষমা করে দিস দিদি ভাই, তোকে বৌদি ভাইকে অনেক কষ্ট দিয়েছি আমি। না রে মিষ্টি, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। বল না দিদি ভাই, বাড়ির সবাই কেমন আছে? খুব মনে পড়ে রে তোদের কথা। সকলেই খুব ভালো আছে, তবে মামার তোর জন্য খুব মন কেমন করে, বুঝতে পারি। মুখে অবশ্য কিছু বলে না, বুঝলি। দিদি, বাপিকে বলিস আমি খুব ভালো আছি। তার অসভ্য বেয়াদব এই মেয়েটা তার আশীর্বাদেই আজ কলেজে চাকরি করছে। অনু, তুই চাকরি করছিস? হ্যাঁ রে দিদি ভাই, আমাদের কলেজেই। এখন আমি প্রফেসরি করছি, আর সাথে একটা কোচিং ইনস্টিটিউটেও ওই কলেজের স্টুডেন্টদের প্রাইভেট টিউশন পড়াই। আরে রাজদীপ বাবু, আপনি কেমন আছেন? ভালোই আছি, তবে এই আপনি আজ্ঞে করলে আর মনে হয় না বেশি দিন ভালো থাকবো। আচ্ছা বেশ, আর আপনি বলবো না। আচ্ছা, এই বোধহয় মিঠি তোমাদের মেয়ে, তাই তো? রাজ আর অনু একে অপরের দিকে তাকায়। রাজ বলে, হ্যাঁ, ও মিঠি, আমার আর অনন্যার মেয়ে।
অনু অবাক হয়ে রাজের দিকে তাকায়। অনু বলে, আজ আসছি রে দিদি ভাই, ভালো থাকিস। সোহিনী মিঠিকে একটু আদর করে চলে যায়। অনুকে একটু অপ্রস্তুতভাবে চুপচাপ থাকতে দেখে রাজ বলে, জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না। আর তুমি যে মিঠিকে এত ভালোবাসো তার কোনো মূল্য নেই। মিঠির প্রতি তোমার এই ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি অনন্যা। আমি আর মিঠি সবসময় তোমার সঙ্গে আছি। যেদিন তোমার নিজের ঘর হবে, বর হবে, তোমার নিজের সংসার, সন্তান, সেদিন আমার এই মেয়েটাকে তুমি মনে রাখবে তো? একটু ভালোবাসবে ওকে অনন্যা। একটা বন্ধু হিসেবে আমি আর কিছু চাই না তোমার কাছ থেকে। আমি যতই মিঠিকে অঞ্জলির কথা বলি, ও কোনোদিন ওর মাকে কাছে পায়নি, মাকে অনুভব করেনি। তাই আমার কাছে গল্প শুনে মাকে ভালোবাসলেও মিঠি তোমার সান্নিধ্য চায়। তোমাকে ও অনুভব করে, তোমার হাসিতে ও হাসে, তোমার কষ্ট হলে ও কষ্ট পায়। অনু রাজের কথা শুনে কেঁদে ফেলে। আমি আমি জানি আমি তোমার বাড়ির 1 বছরের অতিথি, আর 1 বছর হলেই আমি মরেও যাচ্ছি না। আর তোমাকে কোন হরিদাস পাল বলেছে যে 1 বছর হলেই আমি ছাদনাতলায় যাচ্ছি? এমনভাবে বলছো যেন বেনারসি পরে হাতে রজনীগন্ধার মালা নিয়ে অপেক্ষা করছি 1 বছর পর কাউকে পেলেই আমি তার গলায় মালা পরিয়ে সবাইকে ভুলে 7 সাগর পার করে চলে যাচ্ছি। এরপর আর একটা এক্সট্রা কথা বললে না, সত্যি সত্যি তোমার ঠোঁটে না আমি ফেভিকুইক লাগিয়ে দেব। একটা অসহ্য লোক। ঠিক আছে, আমি 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 ভুল করে বলে ফেলেছি। স্লিপ অফ টাং। এত বড় সেন্টু দেওয়া উপন্যাস শুনিয়ে এখন বলছে স্লিপ অফ টাং। তোমার ওই টাঙের কথাই না আগুন। এ কি, এ আবার কেমন ভাষা? তুমি না একজন প্রফেসর, সঙ্গে মিঠি রয়েছে অনন্যা। শুধু তোমার কেন, তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আজ মিঠি সাথে আছে। না হলে আজকে আমার হাতে তুমি মার খেতে একেবারে, আর সেটা নিউজ পেপারে হেডলাইন হতো। ভাগ্যিস মিঠি আমার সঙ্গে ছিল। সবসময় বাবারা সব বিপদ থেকে সন্তানকে রক্ষা করে না, কখনো কখনো এমন ডাকাত মেয়েদের হাত থেকে সন্তানরাও অজান্তে তাদের বাবাকে রক্ষা করে। অনু রাগে লাল হয়ে গেল। মিঠি বলল, উফ, তোমরা চুপ করবে? সব সময় ঝগড়া করো। তোমরা না এখন ফ্রেন্ডস? আর পাপা, তুমি না আমাকে বলেছো স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সঙ্গে ঝগড়া না করতে? তাহলে তুমি কেন ঝগড়া করছো মিষ্টির সাথে? রাজ বলল, মিঠি মিঠি আমি ঝগড়া করেছি নাকি তোমার মিষ্টি ঝগড়া করা শুরু করেছে? একদম মিথ্যে কথা বলবে না। মুখ বন্ধ রেখে পিছন পিছন বুলেট নিয়ে আসুন, আর সাথে সব ব্যাগ নিয়ে আসুন। আমি মিঠিকে নিয়ে ক্যাবে যাচ্ছি। বেশি ভাবার দরকার নেই, ক্যাব বুক করছি, একসঙ্গেই যাব। আমি বুলেট আনিনি, ক্যাবেই এসেছি। অনু হাঁ করে তাকিয়ে থাকে রাজের মুখের দিকে। এরপর কি হবে? রাজ আর অনন্যার কি বন্ধুত্বের সম্পর্ক থেকে সেটা ভালোবাসার জায়গায় পৌঁছবে? জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।